জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিশ্চয়ই তোমাদের জন্য আরেকটি ভিডিও, যে ভিডিওতে আজকে আলোচনা করবো আমরা বুদ্ধিবাদ সম্পর্কে। মানে আমাদের যে এস লিস্টটি রয়েছে সেখানে আমাদের একটা পোর্শন রয়েছে যে র্যাশনালিজম। তো র্যাশনালিজমে আমরা জানি ওয়েস্টার্ন ফিলসফির মধ্যে যে পাই, সেখানে আমরা ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজকে পাই। তো প্লেটো, অ্যারিস্টটল তো অলরেডি আগেই দিয়ে দিচ্ছি। মক টেস্টগুলি আমি ধীরে ধীরে করে দিচ্ছি এবং করা হচ্ছে, এবং তার পিডিএফও দেওয়া হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো আজকে আমরা শুরু করছি যে র্যাশনালিজম। তো র্যাশনালিজম যেখান থেকে শুরু করব সেখানে আমাদের ডেকার্ত থেকে শুরু করব। তো ধীরে ধীরে তো চলতেই আছে, তোমরা আস্তে আস্তে অনেক দেখছো, অনেক সাপোর্ট করছো, তো সাথে থাকো এবং দেখো আজকে র্যাশনালিজম আমরা যেটা শুরু করেছি সেখান থেকে তোমরা দেখো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো, আরও ছড়িয়ে দাও। সাবস্ক্রাইবের কথা আমি বলছি না তোমাদেরকে, কারণ মনে করো এটা তো আমাদের মোটামুটি একটা লিমিটেড পিরিয়ডের একটা বিষয়। তো সেখানে তোমরা দেখছো, এটাই বেশি তোমাদের যে ভালো লাগে তাহলে না সাবস্ক্রাইব তোমরা করবি। আর আরেকটা বিষয়কে বলি যে এই যে অনেক ধরনের ব্যাপারগুলি আসছে, যে পরীক্ষায় মনে করো হবে কি না, অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেকে চিন্তা করছে হবে কি না। এগুলি চিন্তার সময় নেই এখন শুধু একটাই সময়, শুধুমাত্র বই পড়া, আর কোনো কাজ নয়। আর যদি তোমাদের কাছে কোনো এক্সট্রা সাজেশান থাকে যে স্যার এরকম করলে সুবিধা হয় বা দাদা এরকম করলে সুবিধা হয়, স্যার বলারই দরকার নেই, কারণ তোমরা কয়েকদিন মাত্র অপেক্ষা, তারপরে তোমরা এই টিচার হচ্ছ। তো সেক্ষেত্রে স্যার বলার দরকার নেই, দাদা বললেই যথেষ্ট। এবং পাশাপাশি তোমরা চেষ্টা করে যাও যতটা মানে ওটাকে কাভার করা যায়, ঠিক আছে? তো চলো আজকে যে বিষয়টা রয়েছে, অর্থাৎ যেখানে আমরা আজকে র্যাশনালিজমকে দেখব, সেই র্যাশনালিজমের মধ্যে কি কি রয়েছে, মানে বুদ্ধিবাদের মধ্যে কি কি রয়েছে, বা ডেকার্তের ফিলসফির মধ্যে আমরা কিভাবে দেখছি সে বিষয়কে আলোচনা করি। তো আজকে তোমাদের সামনে যে বুদ্ধিবাদ নিয়ে যে আলোচনা হবে, ভারতীয় পাশ্চাত্য দর্শনের আমরা জানি দুটো দিক থেকে আমরা আলোচনা করি, একটা বুদ্ধিবাদ এবং একটা অভিজ্ঞতাবাদ, যে জ্ঞান কিভাবে উৎপন্ন হয় সেটার উপরে আজকে বিশেষত বুদ্ধিবাদ নিয়ে আলোচনা করছি। সেখানে চলতে থাকবে অনেকটাই। তো আজকে যে প্রথম তোমাদের কোশ্চেন, এবং সবার প্রথমে বলি যে এইসব যে আমাদের ভিডিওগুলি চলছে, সেই ভিডিওগুলির যত পিডিএফগুলি আমরা তো মোটামুটি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি, যতটা পারা যায়। মোটামুটি সময়েরও একটা সমস্যা থাকে আমার, এবং সেগুলিকে একা হাতে করতে হচ্ছে, এবং তার জন্য আমি দিচ্ছি, ধীরে ধীরে দিচ্ছি। তো পরীক্ষা তো খুব একটা বেশি দেরি নেই, তো যত তাড়াতাড়ি পারা যায় আমি অবশ্যই করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো। তো আজকে ডেকার্ত থেকে আমাদের যে মোটামুটি কিছুটা কোশ্চেন আমরা এখানে তৈরি করেছি বুদ্ধিবাদ থেকে, যে ডেকার্তের কার্টেসীয় যে পদ্ধতির প্রথম নিয়ম কোনটি। ডেকার্তের দেখো কার্টেসীয় পদ্ধতির প্রথম নিয়ম কোনটি, এখানে রয়েছে বিশ্লেষণ, সংশয়, প্রমাণ, স্পষ্ট এবং বিবিক্ততা, যেটাকে আমরা জানি ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট। তো তোমাদেরকে আমি বলি যে আসলে আমরা তখনই বলতে পারবো যে এটা প্রথম নিয়ম কোনটি। তাহলে সবার প্রথমে আমাদের চারটি নিয়ম সম্পর্কে জানতে হবে। তো সেই চারটি নিয়ম আসলে কি? ডেকার্ত যে কার্টেসীয় যে পদ্ধতির চারটি নিয়ম তিনি বলেছিলেন, তার প্রথম নিয়মে বলেছিলেন স্পষ্ট এবং বিবিক্ত জ্ঞান গ্রহণ করা। 2 নম্বর বলেছিলেন সমস্যাগুলোকে ছোট ছোট অংশে ভাগ করা। 3 নাম্বার বলেছিলেন সহজ অংশ থেকে কঠিন অংশের দিকে যাওয়া। তার মানে লোয়ারার্কিক থেকে হায়ারার্কিক জ্ঞানের দিকে আমাদের যেতে হবে, কিন্তু এরকম কিন্তু বোঝার কোনো ব্যাপার নেই। তার মানে সহজ অংশগুলিকে আমরা আগে আলোচনা করব, তারপর সেটাকে পরে আস্তে আস্তে সেটাকে কঠিন অংশের দিকে নিয়ে যাব। এবং 4 নাম্বার তিনি বলেছিলেন প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা, এবং প্রত্যেকটা বিষয়ের আমরা অ্যানালাইসিস করব। এই চারটি নিয়ম সম্পর্কে ডেকার্ত অ্যাকচুয়ালি কোন বইয়ে বলেছিলেন? ডিসকোর্স অন মেথড বইয়ে বলেছিলেন। আবার রুলস ফর দ্য ডিরেকশন অফ দ্য মাইন্ড, এই গ্রন্থগুলিতে তিনি বিশদভাবে এটার আলোচনা করেছেন। তোমরা কিন্তু মনে রেখো। তাহলে আমাদের সামনে দেখো এখানে একটা প্রশ্ন মানে যেটা রয়েছে, প্রথম পদ্ধতি কোনটি, তাহলে কিন্তু কোশ্চেন কিন্তু অ্যান্সার কিন্তু এটা আমাদের কাছে সঠিক অ্যান্সার হয়, যে স্পষ্ট এবং বিবিক্ত, ক্লিয়ারিটি অ্যান্ড ডিস্টিংনেস। তার মানে স্পষ্ট এবং বিবিক্ত। তো তোমাদের বলি স্পষ্ট কি?
কোনো বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান, অর্থাৎ সেই বিষয় কি। কিন্তু বিবিক্ত বলতে অনেকগুলি বিষয়ের মধ্যে তার যে বই মানে আলাদা আলাদা, যে যেমন কলমের সঙ্গে পেন্সিলের মিল নেই কিন্তু এই বিষয়ে বোঝা, এটা কিন্তু বিবিক্ত। তার মানে এই যে বিরুদ্ধ পদ, অন্যান্য বিষয়েরও জ্ঞান একসঙ্গে হওয়া, তার মানে লাল অনেক কলমের মধ্যে লাল কলমের জ্ঞান হওয়া বিবিক্ত, কিন্তু কলম সম্পর্কে জ্ঞান সেটা আমার স্পষ্ট। তো এইরকম ব্যাপার। আরও ডিটেল যদি এটাকে জানতে হয়, তোমরা এই চ্যানেলে রয়েছে, দেখবে ডেকার্তের উপরে আমি মানে ভিডিও আলোচনা করেছি, সেখান থেকে তোমরা দেখতে পারো। আমি শুধুই ডেকার্ট নিয়েও আলোচনা করছি, হয়তো 2-3টে ভিডিওর মতন থাকতে পারে, তোমরা সেটাকে দেখে নিও। কিছুদিন আগেই করেছিলাম। 2 নাম্বার রয়েছে, ডেকার্তের মতে জ্ঞানের ভিত্তি হিসেবে কোনটি উপরের প্রথমে সংশয় প্রয়োগ করতে হবে। তবে ডেকার্তের মতে জ্ঞানের ভিত্তি হিসেবে কোনটির উপর প্রথমে সংশয় প্রকাশ করতে হবে। তার মানে আমাদের যদি জ্ঞান হতে হয় তাহলে আমাদের কোনটার উপরে সংশয় ভিত্তি করতে। এখানে 4টি বিষয় দেওয়া রয়েছে, এক ধর্মীয় জ্ঞান, ইন্দ্রিয়গত জ্ঞান, গণিত জ্ঞান এবং আত্মজ্ঞান। এখানে তোমাদের বলি, তিনি কিন্তু সবার প্রথমে ইন্দ্রিয় গ্রাহ্য যে জ্ঞানগুলি রয়েছে সেগুলিকে তিনি বাদ দিয়েছেন। তিনি তো সহজাত ধারণাকে স্বীকার করেছেন, তো তিনি কিন্তু সবার প্রথমে তাহলে কি করবেন, ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানকে তিনি কি করবেন, সংশয় করবেন। কেন? ডেকার্ত অ্যাকচুয়ালি সংশয়বাদের মাধ্যমে জ্ঞানকে মানে কি করেছেন, নিশ্চিত করার চেষ্টা করেছেন। তো এক্ষেত্রে ইন্দ্রিয় আমাদের অনেক সময় প্রতারিত করে বা অনেক সময় ভুল জ্ঞান দেয়, অনেক সময় আমাদের দোলাইত জ্ঞান দেয়, তাই ইন্দ্রিয়গত জ্ঞান সন্দেহজনক হবে। তাহলে সত্যিকারের জ্ঞানের ভিত্তি নির্ধারণের জন্য প্রথমে আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য জগতের জ্ঞানগুলিকে আমাদের সংশয় করতে হবে। তাহলে তিনি কিন্তু ইন্দ্রিয়, এর আগের দিনও বোধহয় একটা কোশ্চেন দিয়েছিলাম, সেখানে আমাকে একজনে বলেছিল যে স্যার এখানে ইন্দ্রিয় গ্রাহ্য না হয় মনে ধর্মীয় জ্ঞানটা বোধহয় হবে। ভাই ওটা কিন্তু ধর্মীয় জ্ঞান হবে না, ওটা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানই হবে ডেকার্তের ক্ষেত্রে। এরপরে দেখো, কজিটো আর্গো সাম, এই উক্তিটি ডেকার্তের কোন পদ্ধতির ফলাফল? তাই এটা কোনটি? এটা তার সংশয় পদ্ধতি, তাই না? মেথড অফ ডাউট, যেটা তোমরা বিএ ক্লাসেও পড়ছো। আমারও কিন্তু অনেক সময় ভুল হচ্ছে, মানে বলতে গিয়ে হয়তো ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা দেখালো ঠিকই আছে, হয়তো নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। ওটা অ্যাকচুয়ালি টাইপিংয়ের সময় কি হয়েছে, ওটা করছি আবার দেখো তারপরে ভিডিও করছি না, তখন জিনিসগুলি হয়ে যাচ্ছে উল্টো পাল্টা। তো তোমরা সত্যি খুব শান্তভাবে ভদ্রভাবে সেটাকে দেখছো এবং তারপরে আমাকে জানাচ্ছ, স্যার এটা কেন হলো একটু ব্যাখ্যা করে বোঝান, এটা তো এটা হবে, এটাতে এটা হবে। তো সত্যি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি যে তোমরা এরকম করে বলছো। অনেকেই বলতেই পারতো, আরও খারাপভাবেই বলতে পারতো যে এরকম টিচার ঢাকা থেকে না থাকা ভালো, এরকম বলতেই পারতো। তাতে সত্যি এতে আমার তো লাভই, কিন্তু এতে তো কিছু যায় আসে না কারো। কিন্তু জ্ঞান তো বর্ধিত হয় এতে, কিন্তু এই যে ক্রিটিসিজমগুলি হয় তাতে জ্ঞান বর্ধিত হয়, এতে লজ্জার কিছু নেই। আমি তাই মনে করি। আমি মনে করো মন্দের ভালো, অনেক ভালো টিচার রয়েছে এবং যারা এগুলিকে পড়াচ্ছেন, তো তার মধ্যে মনে করো মন্দের দিক থেকে আমি ভালো, এটা হতে পারে, কিন্তু ভালোর দিক থেকে আমি কখনোই ভালো নই এবং নিজেকে মানিও না ওটা। তো আমিও চেষ্টা করছি শেখার, তোমাদেরকেও চেষ্টা করাচ্ছি যে কিভাবে করা যায়, তো সেগুলি আমরা দেখার চেষ্টা করি। তো চলো সামনের দিকে যাই। তাহলে এটা কি হবে, সংশয় পদ্ধতি। কেন সংশয় পদ্ধতি হবে? কারণ ডেকার্ত সন্দেহ করতে করতে এমন এক জায়গায় পৌঁছান যেখানে একমাত্র নিশ্চিত সত্য হয়, যেখানে একমাত্র নিশ্চিত কি হয়, যে আমি সন্দেহ করছি সুতরাং আমি অস্তিত্ববান, কজিটো আর্গো সাম। এই কজিটোকে আর সংশয় করা যাচ্ছে না। যেমন তোমরা জানি না তোমরা এমএ ক্লাসে কোন বিষয়কে পড়েছো, সেখানে দেখবে ফেনোমেনোলজি সেখানে ছিল। তো এখানে যেটাকে নিয়ে আলোচনা করছি এবং বলছি তোমাদের, দেখো ডেকার্ত কি করেছেন, সন্দেহ করতে করতে এমন এক জায়গায় পৌঁছে গেছেন যেখানে নিশ্চিত সত্য হলো যে আমি সন্দেহ করছি, তাহলে সুতরাং আমি অস্তিত্ববান। তাহলে এক্ষেত্রে যে কজিটো আর্গো সাম, যে আই থিঙ্ক দেয়ারফর আই এম এক্সিস্ট, এই যে আই থিঙ্কিং, তো এই আই থিঙ্ককে আর সন্দেহ কিন্তু করা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা তো এমএ ক্লাসে পড়েছিলাম যে
ব্র্যাকেটিং, সাসপেনশন অফ জাজমেন্ট, ইপোক মেকিং প্রসিডিওর, ব্র্যাকেটিং, দ্য সাসপেনশন অফ জাজমেন্ট, সেখানে কিন্তু এই বিষয়টাকে খুব সুন্দরভাবে ফেনোমেনোলজিতে তৈরি করা হয়েছে। এবং সেখানে দেখবে ইন্টেনশনালিটি থিওরি রয়েছে, থার্ড পার্সন অ্যাকাউন্ট অফ কনসাসনেস রয়েছে, ফার্স্ট পার্সন অ্যাকাউন্ট অফ কনসাসনেস রয়েছে। তো সেক্ষেত্রে আমরা একটু অন্য ওয়াইড সেন্সে চলে গেল। তো এক্ষেত্রে দেখো এই যে কজিটো, এই যে আমাদের কাছে কজিটোটা রয়েছে, এই কজিটোকে মানে আই থিঙ্ক, এই আই থিঙ্ককে যদি মনে করো, সন্দেহ করো, তাহলে কিন্তু তোমারও অস্তিত্ব আর প্রতিপাদিত হবে না। তা তোমার চিন্তা, তুমি কোনো না কোনোভাবে চিন্তার দ্বারাই তুমি বহিঃপ্রকাশ হচ্ছে। তো এই কজিটোকে আর কি করা যায় না, ডাউট করা যায় না। তাহলে এই মানে কজিটো কোন পদ্ধতির ফলাফল? সংশয় পদ্ধতির ফলাফল। ডেকার্তের চতুর্থ নিয়মটি কি নির্দেশ করে? তাহলে আমরা যখন পড়ছিলাম প্রথমের যে কোশ্চেনটা, সেখানে দেখবে বিষয় ছিল 4টি নিয়মের কথা বলেছিলেন। স্পষ্ট এবং নির্দিষ্ট জ্ঞান গ্রহণ করা, তাই না, মানে স্পষ্ট এবং বিবিক্ত যেটাকে বলা হয়েছে। সমস্যাগুলিকে ছোট ছোট অংশে ভাগ করা 2 নাম্বার ছিল। 3 নাম্বার ছিল সহজ সরল অংশে ছিল কি সহজ অংশ থেকে কঠিন অংশের দিকে যাওয়া এবং প্রতিটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা। এবং আমি তোমাদের বলছিলাম যে এটা ডিসকোর্স অন মেথড বইয়ে আলোচনা করা ছিল, এবং আরেকটা বলছিলাম বোধহয় রুলস ফর দ্য ডিরেকশন অফ দ্য মাইন্ড, এরকম একটা বিষয়ের মধ্যে ছিল। তাহলে দেখো এখানে আমরা যখন জানি এবার 4টি নিয়ম, তাই 4টি নিয়ম সহজ সরল রূপান্তর করা, জ্ঞানের উৎস নিয়ে এই যে পরিপূর্ণ তালিকা এবং পর্যালোচনা করা। তো ভাষাকে দেখো যেভাবে দেবে তোমার সেই অপশনগুলিতেই কিন্তু চুজ করতে হবে। তো আমরা একটু ভাষাকে আলাদা রাখার চেষ্টা করছি যাতে আমাদের পরীক্ষায় গিয়ে সমস্যা না হয়। আমরা এখানে বাকি আবল তাবল যে ভাষাগুলি আমরা ব্যবহার করছি ওখানে গিয়ে দেখবে সঠিক। তার মানে এখানে বুঝতে তোমার যেন অসুবিধা না হয় সেই জন্য কিন্তু এরকম ভাষাগুলিকে রাখা হয়েছে। তাহলে ডেকার্তের চতুর্থ নিয়ম কি? কোনো বিষয়কে ভালোভাবে বোঝার জন্য কি করতে হবে? সম্পূর্ণ তালিকা তৈরি করতে হবে এবং তাকে পর্যালোচনা করতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে হবে যাতে কিছুই বাদ না পড়ে যায়। তাহলে প্রতিটি তার পদ্ধতির শেষ ধাপ বা যুক্তির মাধ্যমে নিখুঁত জ্ঞান অর্জনের চেষ্টা করা হয়। আমাদের এই 4টি যে বিষয় রয়েছে তার মধ্যে কিন্তু এটা সর্বশেষ যে নির্দেশ, ওই কি বলে এটা, সংশয় পদ্ধতির ক্ষেত্রে। এরপরে রয়েছে ডেকার্তের মতে কোন জিনিসটি সংশয় করা যায় না। এখানে দেখো একদম তাই, এই যে দেখো আত্মচেতনা মানে আই থিঙ্ক, তোমার চিন্তাকে, তোমার চেতনাকে, তোমার কনসাসনেস যেটা চেতনা, এখানে আই থিঙ্ক বলার চেষ্টা করা হয়েছে কজিটো, COGITO, কজিটো। এই কজিটোকে আর সংশয় করা যায় না। তাহলে একটা মানে শুধু সংশয় করতে করতে একদম শেষে গিয়ে কোথাও আর কিছু পাবে না, কারণ এটাই সবার শেষ, এটাকে আর সংশয় করা যায় না। তাহলে কজিটো আর গোসাম, আমি চিন্তা করি, আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম এক্সিস্ট, এর দ্বারা মানে এমন একটা বিষয়কে দেখানো যায় চিন্তা করাটা নিজের অস্তিত্বের প্রমাণ তৈরি করে। তাহলে সব কিছুকে সংশয় করা গেলেও আমি যে সংশয় করছি সেই চেতনা সংশয়াতীত, তাই না? তাহলে তার সংশয় পদ্ধতির কিন্তু এটা কিন্তু মূল ভিত্তি। কার্টেসিয়ান সংশয় পদ্ধতি এর মূল লক্ষ্য কি ছিল? কার্টেসিয়ান যে সংশয় পদ্ধতি ছিল তার মূল লক্ষ্য আসলে কি? ধর্মীয় সত্য যাচাই করা একদম নয়, জ্ঞানকে সম্পূর্ণভাবে বাতিল করা তাও নয়, জ্ঞানের জন্য এক অবিচল ভিত্তি খোঁজা, এই অভিজ্ঞতার কথা তো আসবেই না, তবে সি জ্ঞানের জন্য এক অবিচল ভিত্তি খোঁজা মানে একটা ভিত তৈরি করা, তাই না? তারা ডেকার্ত সবকিছুকে সংশয় করে এমন একটি ভিত খুঁজতে চেয়েছিলেন, মানে এমন একটা জায়গা তিনি তৈরি করতে চেয়েছিলেন যা অস্বীকার করা যাবে না। যেমন ধরো, যেমন তিনি বলছেন যে 2 + 2 = 4, 8 + 8 = 16, কিন্তু ফিলোসফি কেন এরকম হবে না?
তার এটা ছিল মেন কোশ্চেন, যে ফিলসফি কেন 2+2=4 হবে না। তিনি এই ভিত খুঁজতে গিয়েই তিনি কিন্তু এইরকম সংশয় পদ্ধতি তৈরি করেছেন। তার সেই ভিত কি ছিল? সেই ভিত ছিল তার কজিটো, তাই না? কজিটো, তার ভিত ছিল সেই কজিটো। এবং এই পদ্ধতির লক্ষ্য মানে কি ছিল? জ্ঞানের এক অবিচল নির্দিষ্ট নিশ্চিত ভিত্তি, সার্টেইন নলেজকে কি করা? উৎপন্ন করা বা পাওয়া। তাহলে তিনি কিন্তু সি নাম্বারটা সঠিক অ্যান্সার হবে। চলে আসি আমরা আজকের 7 নাম্বার যে প্রশ্ন রয়েছে। ডেকার যে কল্পনা করেছিলেন যে একজন ধূর্ত দানব তাকে প্রতারণা করেছে, এটা কোনটির উদাহরণ? ঈশ্বর সংক্রান্ত সংশয়, ইন্দ্রিয় সংশয়, যুক্তিগত সংশয়, মৌলিক সংশয় বা রেডিকাল যে ডাউট দিয়ে থাকে সেটা। এটা কিন্তু ঈশ্বর সংশয় হবে না, ইন্দ্রিয় সংশয় হবে না, যুক্তিগত হবে না, এটা মৌলিক সংশয়, যেটাকে রেডিকাল ডাউট বলা হয়েছে। তিনি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। দেখো এই ক্ষেত্রে আমি যে তোমাদের বিষয়টাকে একটু বোঝা যায়, একটা বিশাল একটা গল্প আছে। যেমন ইভিল ডিমন হ্যাপোথিসিস তিনি একটা নিয়েছিলেন। সেখানে যে ডেকার্ত একটি চূড়ান্ত সংশয় তৈরি করতে এই ধূর্ত দানবের কিন্তু কল্পনা করেছিলেন। কি? চূড়ান্ত সংশয়, তাই না? এই ক্ষেত্রে তিনি বলছেন যে তাকে সর্বদা প্রতারণা করছে এমন একটা বিষয় এরকম দেখানোর চেষ্টা করছেন। তাহলে তিনি সব ধরনের যে অভিজ্ঞতা ও যুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেন না, কিন্তু মৌলিক সংশয়ের নিদর্শন দেন, তাই না? তার সব ধরনের তিনি বলছেন যে তাকে আমি ডাউট করতে পারি যা চিন্তার ক্ষেত্রে স্ববিরোধী নয়। তাহলে তাকে আমরা কি করতে পারি? ডাউট করতে পারি। সে যুক্তিগতই জ্ঞান হোক না কেন, তবুও আমরা তাকে ডাউট করতে পারি যে আমার চিন্তার ক্ষেত্রে যদি স্ববিরোধী না হয়। তাহলে দেখো তিনি কেমন একটা বিষয়কে বলছেন। তাহলে এই রেডিকাল ডাউট হবে এখানে সঠিক, মৌলিক সংশয়। ডেকার্ত কিসের ভিত্তিতে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেন? কিসের ভিত্তিতে? বৈজ্ঞানিক তত্ত্ব, ইন্দ্রিয় অভিজ্ঞতা, চেতনায় ঈশ্বরের ধারণা, ঐতিহাসিক সাক্ষ্য। এখানে কিন্তু এই চেতনায় ঈশ্বরের ধারণা হবে। কেন? কারণ ডেকার্ত যুক্তি দিয়েছেন, কেমন যুক্তি দিয়েছেন? যে ঈশ্বরের ধারণা চেতনার একটি কেমন ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট আইডিয়া, তাই না? তিনি বলছেন যে ঈশ্বরের ধারণা চেতনায় একটা ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট আইডিয়া, স্পষ্ট এবং বিবিক্ত, যা মানুষের মধ্যে জন্মগতভাবেই বিদ্যমান, যাকে তিনি সহজাত ধারণা বলেছেন। তাহলে এই ধারণার বিশুদ্ধতা কিন্তু প্রমাণ করে ঈশ্বরের অস্তিত্ব আছে। তাহলে এই আছে যখন বলছেন যে ঈশ্বরের অস্তিত্ব আছে, তাহলে এরপরে ডেকার্ত তার দর্শনে তিনি কি করবেন? তাহলে নিশ্চিত জ্ঞানের ভিত্তি হিসেবে তাকে ব্যবহার করবেন। তাহলে চেতনায় ঈশ্বরের ধারণা, এটা আমাদের কিন্তু সঠিক হবে। ঠিক আছে? ডেকার্তের কজিটো আর্গো সাম যুক্তিটি প্রধান কোন তত্ত্বকে সমর্থন করে? তাহলে সমর্থন করে, হ্যাঁ, যুক্তিকে প্রধানত কোন তত্ত্বকে সমর্থন করে? অভিজ্ঞতাবাদ, যুক্তিবাদ, বস্তুবাদ, অস্তিত্ববাদ। এটা কি? যুক্তিবাদ, রেশনালিজম, বুদ্ধিবাদ যাকে বলে, বুদ্ধিবাদ যাকে বলে, তাহলে সেটাই। এই বুদ্ধিবাদকে কি করবে? সমর্থন করবে। আমরা জানি বুদ্ধি, কারণ তারা বলছেন, বুদ্ধিবাদীরা বলছেন কি জ্ঞান একমাত্র বুদ্ধির মাধ্যমে উৎপন্ন হয়। দ্য সোর্স অফ দ্য নলেজ কি? আমাদের রিজনিং, তাই না? এরপরে দেখো কজিটো আর্গো সাম যুক্তিটি কোন ধরনের সত্য হিসেবে বিবেচিত হয়? সম্ভাব্য সত্য, তুলনামূলক সত্য, আত্মসিদ্ধ তত্ত্ব, ধর্মীয় তত্ত্ব। কোনটা? দেখো সম্ভাব্য, কন্টিনজেন্ট হবে না, কারণ কজিটো আর্গো সাম এটা একটা সার্টেন, তার নিশ্চিত এক জ্ঞান। তাহলে তুলনামূলক জ্ঞান, ধর্মীয় জ্ঞান, যেটাই আমার আত্মচেতনাকে উদ্বুদ্ধ করে, অর্থাৎ তাকে জানায়, তাহলে সেটা কিন্তু আত্মসিদ্ধি সত্য হবে। কেন? কজিটো আর্গো সাম নিজের মধ্যেই কি করে? পরিপূর্ণভাবে তিনি কিন্তু প্রমাণিত হয়। তাহলে এই উপলব্ধি কি করে? এমন বিষয় তৈরি করে যা বাহ্যিক
উৎসের প্রয়োজন আর হয় না এটাকে বোঝার জন্য, নিজে নিজেই এটাকে প্রমাণ করা যায়। তাহলে আত্মসিদ্ধি তত্ত্ব এটা বলা যেতে পারে, আত্মসিদ্ধি সত্য। এরপরে রয়েছে ডেকার্ত কোন পদ্ধতির মাধ্যমে কজিটো তত্ত্বে উপনীত হন? ডেকার্ত কোন পদ্ধতির মাধ্যমে কজিটো তত্ত্বে উপনীত হন? তা সংশয়বাদ, এটা আমরা এর একটু আগেই এই তত্ত্বকে, দেখো কোশ্চেন পাল্টে গেছে এবার, তাহলে একটু আগেই আমরা এটাকে করলাম, তাহলে এটাকে আর আমরা ব্যাখ্যা করছি না। নিচের কোনটি কজিটো আর্গো সাম যুক্তির প্রধান সীমাবদ্ধতা হিসেবে চিহ্নিত করা হয়? প্রধান সীমাবদ্ধতা, কজিটো আর্গো সামের একটা সীমাবদ্ধতা আমরা এইবার তোমাদের দেখো, এটি ধর্মের উপর ভিত্তি করে তৈরি হয় কাটা, এটি যুক্তিকে গুরুত্ব না দিলে কেবল অনুভূতির উপর, এটাও কাটা, এটি কেবল আত্মসচেতনতা সত্তার অস্তিত্ব প্রমাণ করে, বাইরে, এই যে দেখো সি নাম্বার, এটি বাইরের জগতের অস্তিত্বকে প্রমাণ করে না, এটা শুধু আত্মসচেতন। তো এই জায়গাটা বলি, আমি যতদূর পড়তে পড়তে আমার মনে হয়েছে ডেকার্ত বলতে চাইছেন, যখন আমরা পরবর্তীতে দেখছি কজিটো সাসপেনশন অফ জাজমেন্ট, পরবর্তীতে আরও দেখছি যে থার্ড পার্সন অ্যাকাউন্ট অফ কনসাসনেস, ফার্স্ট পার্সন অ্যাকাউন্ট অফ কনসাসনেস, সিম্প্যাথেটিক, এগুলি যখন দেখছি, এখানে কিন্তু দেখো বলছে আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম এক্সিস্ট, আমি চিন্তা করি অতএব আমি আছি, তাহলে অন্য কেউ আছে আমি কেমন করে বুঝবো? তাহলে আমি চিন্তা করি তাহলে আমি যেমন আছি, তাহলে আমার সামনে যে আছে সে চিন্তা করে তাহলে সে আছে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি থার্ড পার্সন অ্যাকাউন্ট অফ কনসাসনেসে সে ধরা পড়ছে। কিন্তু এখানে আমাদের যেটা বলতে চাইছে যে কজিটো আর্গো সামের সীমাবদ্ধতা বলতে কিন্তু এটাই, যে কেবল এটা কি হয়, আমি হু অ্যাম আই এটাকে আমি জানতে পারি, কিন্তু বাইরের জগৎকে আমি জানতে পারি না, বাইরের জগতের অস্তিত্বকে আমি জানতে পারি না। তাহলে এক্ষেত্রে দেখো চলে আসে এক্সিস্টেন্সিয়ালিজম, হু অ্যাম আই আর হু আই অ্যাম, এই দুইয়ের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, একটাই আত্মসচেতনতা আর একটাই কিন্তু বহির্বিশ্ব সম্পর্কে আমি কি একটা বিষয় আর আমি কি আলাদা বিষয়। তাহলে এক্ষেত্রে কিন্তু এই বিষয়টা হবে, ঠিক আছে। ডেকার্তের মতে সত্যের মানদণ্ড সার্টেনিটি অফ ট্রুথ এটা কি? এক্ষেত্রে ডেকার্ত বলছেন যে সার্টেনিটি মানে অ্যাকচুয়ালি সত্যের মানদণ্ড, যে ক্রাইটেরিয়ন অফ ট্রুথ, এই ক্রাইটেরিয়ন অফ ট্রুথ কি সত্যের মানদণ্ড, ডেকার্ত পরিষ্কার করে বলছেন যে স্পষ্ট ও বিবিক্ত হওয়া চাই। তিনি বলছেন যে চিন্তা বা ধারণা সম্পূর্ণ স্পষ্ট, ক্লিয়ার এবং বিবিক্ত, ডিস্টিংক্ট, তাকেই আমরা সত্য হিসেবে গ্রহণ করতে পারি। তাহলে কজিটো আর্গো সাম এই তত্ত্বের ভিত্তিতেই তো তিনি এই কথা বলছেন, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? স্পষ্ট ও বিবিক্ত, ঠিক আছে। এরপরে রয়েছে ডেকার্তের মতে স্পষ্ট বিবিক্তের ধারণা কোথা থেকে আসবে? এটা যুক্তি ও বুদ্ধির মাধ্যমে আসবে, কারণ তারা যুক্তিবাদী বুদ্ধিবাদী, তাদের মাধ্যমে এটাই আসবে যে স্পষ্ট কি বিবিক্ত কি সেটা তারা আলোচনা করবে। এরপরে রয়েছে ডেকার্তের পদ্ধতিগত সংশয়, মানে ডেকার্তের সংশয়গত পদ্ধতি কি উদ্দেশ্যে ব্যবহার করায়? ঈশ্বরের বিশ্বাস জাগানোর জন্য, যুক্তিকে অস্বীকার করার জন্য, সবকিছু সন্দেহ করে অবিনাশযোগ্য সত্য খোঁজার জন্য, আর অনুভূতিমূলক জগতের সৃষ্টি করার জন্য। এক্ষেত্রে কিন্তু আমাদের সি নাম্বারটা সঠিক হওয়ার কথা। কেন? কারণ এই যে মেথড অফ ডাউটের মাধ্যমে এই জগৎকে, এমন এক জগৎকে খোঁজা যা বিনাশযোগ্য নয়, শাশ্বত, যা সবকিছু সন্দেহের ঊর্ধ্বে, তাই তিনি কি করেছেন? সবকিছুকে প্রশ্নবিদ্ধ করেন এবং মৌলিক সত্যে পৌঁছতে চান, এবং তিনি নিঃসন্দেহে তার ফল কিন্তু তৈরি কি করেন? কজিটো আর্গো সাম, ঠিক আছে। কজিটো আর্গো সাম, আমি চিন্তা করি অতএব আমি আছি, কেন একে ডেকার্ত সত্যের মানদণ্ড বলে গ্রহণ করেছেন, বা কেন তিনি মানদণ্ড বলে গণ্য করেছেন? তাহলে কেন তিনি এটাকে মানদণ্ড হিসেবে গণ্য করেছেন? তাহলে এখানে দেখো, এটি ঈশ্বরের প্রতি অস্তিত্ব প্রমাণ করে, এটি ঈশ্বরের নির্ভরযোগ্যতার, বিশ্বাসযোগ্যতার উপর নির্ভরশীল, এটি এমন এক সত্য যা কোনোভাবে অস্বীকার করা যায় না, এটি অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। এগুলি একটাও দেখো হবে না, এখানে সি নাম্বারটা আবার সঠিক হবে, কারণ এটি এমন এক সত্য যা কোনোভাবেই অস্বীকার করা যায় না।
তাই কজিটো আর্গো সাম ডেকার্তের অনুসন্ধানে প্রথম এটা কি নিশ্চিত সত্য। আমি চিন্তা করছি মানে আমি অস্তিত্বশীল, এরকম একটা বিষয়। তাহলে চিন্তাকে কেউ অস্বীকার করতে পারবে না, কারণ অস্বীকার করাটাও তো চিন্তা। তাই এক্ষেত্রে সত্যের মানদণ্ডটা যদি নির্ধারণের ভিত্তিরূপে কিন্তু এটা কিন্তু গ্রহণ হচ্ছে যে ক্লিয়ার এন্ড ডিস্টিংক্ট। তুমি যখন চিন্তাকে অস্বীকার করছো তাহলে কোনো একটা চিন্তা দিয়েই না তাকে অস্বীকার করছো, তা তোমার চিন্তাকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। এই কজিটোকে আর সংশয় করা যায় না। ডেকার্তের মতে ধারণা আইডিয়া কিভাবে অস্তিত্ব লাভ করে? শুধুমাত্র অভিজ্ঞতা থেকে, ঈশ্বর প্রদত্ত সহজাত রূপে, সমাজ থেকে পাওয়া ইন্দ্রিয়ঘাত। তো ইন্দ্রিয় তো হবেই না, সমাজও হবে না, শুধুমাত্র অভিজ্ঞতা। এই যে বি নাম্বার, ঈশ্বর প্রদত্ত ও সহজাত রূপে, বিশেষত তিনি সহজাতর উপরেই বিশেষত ধারণা কিন্তু দিয়েছেন। তিনি বলছেন ঈশ্বরের ধারণাও সহজাত। তা ডেকার্ত কি বলছেন? কিছু ধারণা আমাদের মনে সহজাতভাবেই থাকে, যাকে ইনেট আইডিয়া বলছি আমরা। তাহলে ঈশ্বর প্রদত্ত বলতে তার উদাহরণস্বরূপ তিনি বলবেন তাহলে ঈশ্বর তত্ত্ব, সত্য, এই যে সাবস্ট্যান্স, সত্তা, সংখ্যা, এগুলির ধারণা জন্মগতভাবেই আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। এরপরে দেখো নিম্নলিখিত কোনটি ডেকার্তের মতে ধারণার প্রকার ভেদ নয়? তিনি অ্যাকচুয়ালি 3 ধরনের ধারণার কথা বলছেন। এক তো বলছেন সহজাত, তাই না? সহজাত যেটা জন্মগতভাবেই আমরা নিয়েই জন্মগ্রহণ করি, সেটা অস্পষ্ট থাকে, বুদ্ধির কারণে সেটা স্পষ্ট হয়। তিনি আবার বলছেন একটা যে যেটাকে বলছে অ্যাডভেন্টিটিয়াস আইডিয়াস, মানে অভিজ্ঞতাজাত, ইন্দ্রিয় অনুধাবনের মাধ্যমে আমরা পাই। আর একটাকে তিনি বলছেন যে ফিকটিশিয়াস আইডিয়া, তার মানে কল্পিত আইডিয়া, তাই না? তাহলে অনুভব জাত ধারণা, সহজাত ধারণা আর কল্পিত ধারণা, এগুলি তো বলছেন। কিন্তু প্রমাণিত ধারণা তিনি বলেননি, যে প্রুভড আইডিয়া নামেও কিছু একটা আছে। তাহলে আমার কাছে এটা সঠিক। তা মনে রেখো এই 3টের কথা। অন্যান্য বইয়ে অন্যান্য অনেক ধরনের ভাষায় ব্যবহার করা হয়েছে এগুলিকে, কিন্তু একটা হচ্ছে তোমার ইনেট আইডিয়া, অ্যাডভেন্টিটিয়াস আইডিয়াস, এবং আরেকটা হচ্ছে ফিকটিশিয়াস আইডিয়াস। এই 3টি দেখবে ইসের বইয়ের মধ্যে রয়েছে, ফলকেনবার্গের বইয়ের মধ্যেও। ঠিক আছে। ডেকার্তের মতে কোন ধারণাগুলি বাস্তব এবং অবিনশ্বর বলে বিবেচিত? কল্পিত ধারণা, অভিজ্ঞতাজাত ধারণা, সহজাত ধারণা, সমাজ নির্মিত ধারণা। এক্ষেত্রে বলছে যেগুলি ধারণা বাস্তব এবং অবিনশ্বর, শাশ্বত, সেটা কিন্তু সহজাত ধারণা। কেন? সহজাত ধারণা মানুষ নিয়েই জন্মগ্রহণ করে। তার সহজাত ধারণাগুলি ডেকার্তের মনে মানুষ কি করে? মানুষ মনে ঈশ্বরের দ্বারা স্থাপন করেই জন্মগ্রহণ করেছে, এবং তার যুক্তি নির্ভর, যেমন গাণিতিক সত্য, ঈশ্বরের ধারণা। তাহলে এগুলি বাস্তব এবং অপরিবর্তনশীল, তাই না? তাহলে এরকম ভাবে বলছেন, আরো অনেকভাবেই বলা যায়। ঠিক আছে। ডেকার্ত কোন যুক্তিতে ঈশ্বরের অস্তিত্ব প্রতিষ্ঠা করেছেন? নৈতিক যুক্তি, অন্তঃযুক্তিবাদ, ধারণা যুক্তি, আইডিয়া বেসড আর্গুমেন্ট, আর একটা হচ্ছে প্রকৃতিক বিজ্ঞান। তো আর একটা তোমাদের বলেই দিই যে ডেকার্তের পোর্শনটাই আমাদের কাছে অনেকটা বড় বুদ্ধিবাদে, এবং স্পিনোজা, লাইবনিজ এদেরটা অনেকটা ছোট। আমরা স্পিনোজা, লাইবনিজকে একটা ভিডিওতে করবো, আমরা আজকে ডেকার্ত কিন্তু করছি শুধু। তো ওটার আর একটা পার্ট তোমাদের আমি দেবো। ডেকার্ত কোন যুক্তিতে ঈশ্বরের অস্তিত্ব প্রতিষ্ঠা করছেন? তিনি ধারণা বা ধারণাগত যুক্তি, দ্য আইডিয়া বেসড অন আর্গুমেন্ট। অন্তযুক্তিও নয়, নৈতিক যুক্তিও নয়, প্রকৃত বিজ্ঞানও নয়। কেন? কারণ ঈশ্বর একটি অনন্ত, সর্বজ্ঞ, সর্বশক্তিমান এর ধারণা বিদ্যমান। তাই এই ধারণাটি এতই নিখুঁত যে তা শুধুমাত্র ঈশ্বর নিজেই প্রতিষ্ঠা করতে পারেন। তাহলে এই ধারণার অস্তিত্ব কি করতে হবে? ডেকার্ত কেমন বলছেন? ঈশ্বরের বাস্তব অস্তিত্বের কিন্তু প্রমাণ দেয়। তাহলে সেই ক্ষেত্রে এটাই কি বলতে হয়? তাহলে ডেকার্তের মতে ঈশ্বরের ধারণাটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অ্যাডভেন্টিটিয়াস আইডিয়াস, ফিকটিশিয়াস আইডিয়াস, ইনেট আইডিয়াস, কমপ্লেক্স আইডিয়াস। তো এক্ষেত্রে দেখো এটা ইনেট আইডিয়া হবে। তাহলে ইনেট আইডিয়ার অন্তর্গত হচ্ছে আমাদের কি? ঈশ্বরের ধারণাটি। এরপরে রয়েছে 22, ডেকার্ত কাকে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ এর মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করছেন?
তার বিচার বুদ্ধি, অভিজ্ঞতা, অন্তর্জ্ঞান, সংশয়, তিনি কিন্তু সংশয়কে করছেন ঈশ্বরের অস্তিত্বের প্রমাণের ভিত্তি, এর মৌল ভিত্তি, যে ফান্ডামেন্টাল যে বিষয়টা, সেটা কিন্তু সংশয়েই রয়েছেন। তিনি সংশয়ের দ্বারাই, কেন? কারণ তিনি বলেন, কেমন বলেন, ডেকার্তের দর্শন সংশয় একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, কিন্তু তোমরা কিন্তু এটা সবাই জানো। তাহলে আমি চিন্তা করি অতএব আমি আছি। তাহলে এই যে অস্তিত্ব নিশ্চিত করার পর তিনি যখন বলেন যে আমার মধ্যে ঈশ্বরের ধারণা রয়েছে এবং এই ধারণা স্বয়ং ঈশ্বরই দিয়েছেন, এই যুক্তিতেই তিনি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে চাইছেন এই সংশয় বাহার দ্বারা, তাই না? এরপরে রয়েছে, দেখো এখানে, এক্ষেত্রে তোমরা দেখো যে এখানে তিনি বলছেন যে ডেকার্ত ঈশ্বরের অস্তিত্বের প্রমাণে কারণ ও কার্য তত্ত্ব কিভাবে ব্যবহৃত হয়। তাহলে ঈশ্বর একমাত্র কার্য, ঈশ্বরের একমাত্র কারণ, প্রত্যেক কার্যের জন্য কারণ থাকতে হয়। কারণ কার্য তত্ত্ব ডেকার্তের যুক্তির বাইরে। এক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেক কার্যের জন্য কারণ থাকতে হয়। ডেকার্ত বলেন আমাদের মনে যে নিখুঁত ঈশ্বরের ধারণা আছে তা আমাদের মতো এক অপূর্ণ জীবের পক্ষে তৈরি করা কিন্তু সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, তাহলে এই ধারণা একটি পরিপূর্ণ উৎস বা কারণ থাকতে হবে। তাহলে সেটি কিন্তু তিনি বলছেন, সেটি কি ঈশ্বর বলছেন, যেখানে এক্ষেত্রে কারণ ও কার্য এই নীতি যে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা একটা পালন করবে। যে আমাদের মনে যে ঈশ্বর রয়েছেন পরিপূর্ণ কারণ, সেই কারণের কিন্তু একটা তার কার্যও থাকবে। তাহলে সেই বিষয়ে তোমাদের আমি যেমন বললাম যে জীবের পক্ষে তৈরি করার তো সম্ভব নয়, তাহলে সেই পরিপূর্ণ কারণের উৎস কিন্তু কি থাকতে হবে, এবং সেই ঈশ্বরের কথা তিনি বলছেন। এখানে সি নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার হবে। এরপরে দেখো ডেকার্তের মতে ঈশ্বর কি। ডেকার্তের মতে ঈশ্বর হলো নিখুঁত ও অনন্ত এক ধারণা। এ দেখো কল্পিত, সৃষ্ট, এক অসৃষ্ট যুক্তি এগুলি হচ্ছে না। তো কেন বলছেন ডেকার্ত ঈশ্বরকে এমন এক সত্তা হিসেবে চিহ্নিত করেছেন তিনি নিখুঁত, অনন্ত, সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান, এরকম বলছেন তিনি। এবং ডেকার্ত আরও বলছেন এই ধরনের যে সত্তার যে ধারণা আমাদের মতো অপূর্ণ অসম্পূর্ণ জীবের মনে সৃষ্টি হতে পারে না, এটা ঈশ্বরের অস্তিত্বেরই কিন্তু একটা প্রমাণ কিন্তু তিনি বারে বারে বলছেন। ঠিক আছে, এরপরে দেখো ডেকার্তের মতে দ্রব্য, সাবস্ট্যান্স বলতে কি বোঝো? সাবস্ট্যান্স, হোয়াট ইজ দ্য সাবস্ট্যান্স? ডেকার্ত সাবস্ট্যান্স বলতে বুঝছেন যে যা প্রকৃত স্বয়ং সম্পূর্ণ, স্বয়ংক্রিয়, তাই না, যা কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। তাহলে এখানে দেখো প্রথমেই ক নাম্বারটা দেখো, যা অন্য কিছুর উপর নির্ভর না করে অস্তিত্বশীল, তাকেই তিনি সাবস্ট্যান্স বলছেন। কারণ এই যে সংজ্ঞা আমি তোমাদের একটু আগেই বললাম যে যা স্বয়ং সম্পূর্ণ, যা কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, কেবলমাত্র ঈশ্বরই প্রকৃত দ্রব্য তিনি বলছেন। ডেকার্ত আত্মার কথা বলছেন রেস পজিটেন্স, এবং বস্তুর কথা বলছেন রেস এক্সিস্টেন্সা। এই যে অনুধার্মিক, তার মানে একটাই বলছেন কনসাসনেস, আর একটাই বলছেন যে এক্সিস্টেন্স, যে বিষয়টা সেটা কিন্তু ফাইনাইট দ্রব্য হিসেবে মেনে নিয়েছেন, তাই না? তাহলে এগুলির অস্তিত্ব কার উপর নির্ভরশীল? বলছে এগুলি ঈশ্বর দ্রব্যের উপর নির্ভরশীল। তার মানে সাপেক্ষ দ্রব্য, তার দুই ধরনের দ্রব্যের কথা বলছেন, একটা ঈশ্বর আর দুটো কি রেখেছেন তিনি? রেখেছেন যে দেহ ও মন, বা আত্মা ও বস্তু। ঠিক আছে, এরপরে দেখো ডেকার্তের মতে মনের বা আত্মার মৌলিক গুণ কি? সম্প্রসারণ, গতিশীলতা, চিন্তা করা, রং ও গন্ধ। চিন্তা করা, তার কারণ মনের যে গুণ সে তো কনসাসনেস। তাহলে এই যে রেস কজিটেন্স, তিনি কিন্তু এইরকম ভাষায় কিন্তু লিখছিলেন রেস কজিটেন্স মানে থিঙ্কিং, আর আত্মার দেহের ধর্ম তো এক্সটেনশন ছিল, রেজ এক্সিস্টেন্সা, এরকম তিনি বলছিলেন। পরে রয়েছে নিম্নের কোনটি ডেকার্তের দ্বৈতবাদের সঙ্গে ডুয়ালিজম
প্রধান বৈশিষ্ট্য ডুয়ালিজমের। তার মন ও বস্তু একই তত্ত্বের প্রকাশ, মন ও বস্তু দুটি আলাদা। এই যে দেখো, মন ও বস্তু এই দুটি কি আলাদা ও স্বাধীন দ্রব্য, ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তা মন ও বস্তু দুটি আলাদা ও স্বাধীন দ্রব্যের কথা তিনি বলছেন। কেন বলছেন? কারণ ডেকার্ট দ্বৈতবাদী এটাই বিশ্বাস করতেন যে বিশ্বে দুটি মৌলিক দ্রব্য আছে, একটা হচ্ছে থিঙ্কিং সাবস্টেন্স আর একটা হচ্ছে এক্সটেন্ড সাবস্টেন্স। তা দেহ এবং মন এই দুটি কিন্তু ভিন্ন গুণসম্পন্ন এবং স্বতন্ত্র। তিনি বারেবারই বলেছেন এটা। বলছে ডেকার্তের মতে মনের সঙ্গে শরীরের সম্পর্ক কোথায় স্থাপিত হয়? তিনি বলছেন যে এই যে পিটুইটারি যে পিনাইল যে গ্রন্থিটা রয়েছে এর কারণে। বলছে যে দুটি তো একদম সম্পূর্ণ অপোজিট। এর উপরে আমি ভিডিও তোমাদের দিয়েছি, তোমরা দেখে নিও, ঠিক আছে? এর উপরেও ভিডিও রয়েছে, মাইন্ড বডি রিলেশন, ডেকার্তের মাইন্ড বডি রিলেশন ইন্টারাকশনিজমের উপরে ভিডিও দেওয়া রয়েছে। সেখানে দেখো যে পিনাইল যে গ্রন্থি রয়েছে, পিনাইল গ্ল্যান্ড, এই দুটো তো আলাদা, মানে দুটো তো বিপরীত ধর্মী একদম। মাইন্ড তার কনসাসনেস রয়েছে কিন্তু এক্সটেনশন নেই, আবার দেহের এক্সটেন্ড রয়েছে কিন্তু কনসাসনেস নেই। তাহলে দুটো একসঙ্গে হয় কি করে, ইন্টারাক্ট হয় কি করে? তখন তিনি বলছেন এর প্রধান কারণ হচ্ছে পিনাইল গ্রন্থি। ঠিক আছে, তার শরীরের কোথায় অবস্থিত? বলছে মনের মধ্যে শরীরের সম্পর্ক কোথায় অবস্থিত? বলছে পিনাইল গ্রন্থির কথা তিনি উল্লেখ করেছেন। 29 নম্বর, ডেকার্তের মতে মন ও দেহের সম্পর্ক কেমন? ডেকার্তের মতে তারা পরস্পর নির্ভরশীল, তারা অভিন্ন পদার্থের দুটি রূপ। বলছে তারা দুটি সম্পূর্ণ ভিন্ন। এই যে এইমাত্র দেখলাম তারা দুটি সম্পূর্ণ ভিন্ন পদার্থ, তারা দুটি সম্পূর্ণ ভিন্ন পদার্থ, এই মাত্রই আমরা বিষয়কে দেখলাম। 28 নম্বরে বোধহয়, ডেকার্তের মতে বাহ্য জগতের অস্তিত্ব সম্পর্কে আমাদের নিশ্চিত জ্ঞান সম্ভব হয় কিভাবে? এখানে ইন্দ্রগ্রাহ্য অভিজ্ঞতা দ্বারা, ঈশ্বরের অস্তিত্বের মাধ্যমে, সংশয়বাদের মাধ্যমে, যুক্তির মাধ্যমে। এক্ষেত্রে দেখো এই কোশ্চেনটা তোমাদের একটু হয়তো সংশয় তৈরি করতে পারে। এখানে বলছে ডেকার্তের মতে বাহ্য জগতের অস্তিত্ব সম্পর্কে আমাদের নিশ্চিত জ্ঞান সম্ভব হয় কিভাবে? বলছে ঈশ্বরের অস্তিত্বের মাধ্যমে। বলছে কেন? কারণ ঈশ্বর অস্তিত্বের মাধ্যমে সহজাত, তাই না? এই গল্পটা আসবে। সংশয়বাদের মাধ্যমে আমরা এই সহজাত ধারণাকে কি করি? প্রতিষ্ঠা করি, যেখানে পজিটিভ রয়েছে। তাহলে এর দ্বারাই আমি যখন আমাকে জানি এবং পাশাপাশি আমি কি করি? বাহ্য জগতের জ্ঞানকেও নিশ্চিত সম্ভব করি যে না, অন্য কেউ রয়েছে, এই যে থার্ড পার্সন অ্যাকাউন্ট অফ কনসাসনেস। তাহলে এক্ষেত্রে হবে ঈশ্বরের অস্তিত্বের মাধ্যমেই কিন্তু এই বিষয়টা হবে। তাহলে ডেকার্তের যে সন্দেহের মাধ্যমে সবকিছুই তিনি তো প্রশ্ন করেছিলেন, এই ঈশ্বরের অস্তিত্বের যুক্তির মাধ্যমে তার প্রমাণ করেন। তাহলে তিনি বলেন যে ঈশ্বর মিথ্যাবাদী নন। তাই ঈশ্বর যদি আমাদের এমন একটি বাস্তব জগতের অভিজ্ঞতা দেন তাহলে তা অবশ্যই সত্য। তাহলে ঈশ্বরের অস্তিত্ব বাস্তব জগতের সত্যতার কিন্তু তিনি গ্যারান্টি নিচ্ছেন, তাই না? তাহলে এরকম করে ভাবা যেতে পারে সংশয়বাদের মাধ্যমে। কিন্তু যদি এটা যদি না থাকে কোথাও, কিন্তু সংশয়বাদের মাধ্যমে যদি আসে, তবু কিন্তু তাহলে সংশয়বাদ তখন কিন্তু রাইট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সংশয়বাদের পরের স্থান কিন্তু এটা ঈশ্বর অস্তিত্বের মাধ্যমে প্রমাণ। এরপরে রয়েছে ডেকার্তের বাহ্য জগতের প্রমাণ কোন যুক্তির পরিপ্রেক্ষিতে উঠে আসে? বাহ্য জগতের প্রমাণ কজিটো আর্গো সামের পরে, কার্টেসীয় সার্কেলের আগে, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের আগে যুক্তিতর্ক। এই যে কজিটো আর্গো সামের পরেই কিন্তু এর প্রেক্ষিতটা উঠে আসে যে আমি রয়েছি, তাহলে কি জগতে কিছু আছে নাকি শুধু আমি আছি? এইখানে এসে যায় ইমপ্যাথেটিক, সিম্প্যাথেটিক নয়। এটা একটু এমএ ক্লাসে আমরা পড়েছিলাম, আমাদের স্যার পড়িয়েছিলেন, সত্যি মানে এত সুন্দর পড়েছিলেন সেই সময়। তো এখন মনে হয় সেই সময় তো ফাঁকি খুব দিয়েছি। এখন যদি ওখানে থাকতে পারতাম বা ওনাদের সঙ্গে কিছুটা শুনতে পারতাম, তাহলে বোধহয় আরো বেশি কাজে লাগতো। আমার তো খুবই পছন্দের যদিও সাবজেক্ট, যেমন ফেনোমোলজি, এক্সিস্টেন্সিয়ালিজম আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে বলতে গেলে। কিন্তু সেই সময় কৌশিক স্যার আমাদেরকে পড়াতেন, কৌশিক জোয়ারদার, তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, এখনো হয়তো পড়ানো নেই। তো এখন বোধহয় বয়সটা বোধহয় ওইরকমই ছিল যে এই সময় বোধহয় ওইসব ক্লাসগুলি করলে
আরো বেশি কিছু জানা যেত। সেই সময় তো একটা টেনশন ছিল, পরীক্ষায় পাশ করতে হবে, পড়তে হবে, পড়তে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। তো এরকম হয়তো টেনশন ছিল, এই জন্য হয়তো ওইরকম হয়েছিল। তো এখন খুব মিস করি, এখন খুব মনে হয়। কিন্তু এখন কার কাছে শিখবো? স্যারদের মাঝে মধ্যে ফোন করতে হয়, বা এর সঙ্গে গল্প, ওর সঙ্গে গল্প, এগুলি করেই মোটামুটি পড়তে হচ্ছে, এগুলি করে চলছে। তো এরপর রয়েছে 32, ডেকার্থ কিভাবে স্বপ্নতত্ত্ব ড্রিম আর্গুমেন্ট ব্যবহার করেন বাহ্য জগৎ নিয়ে সংশয় দেখাতে। যে বাহ্য জগতের সংশয়কে তিনি ড্রিম আর্গুমেন্টের মাধ্যমে কিভাবে বলছেন। তিনি বলেন যে স্বপ্নই বাস্তবতা, তিনি বলেন স্বপ্ন জগতের এইসব জিনিস, জাগরণ একই জিনিস। তিনি বলেন আমরা জেগে আছি নাকি স্বপ্ন দেখছি তা বোঝা যায় না, এই যে সংশয়। অ্যাকচুয়ালি সত্যি যে আমি আসলে এটাকে, এই যে জগৎটাকে দেখছি না, আমি ঘুমিয়ে রয়েছি, তার মধ্যে স্বপ্ন দেখছি, এমনও তো হতে পারে। এর দেখো একটা বানানো কোশ্চেন এসছে। ডেকার্তের থিওরির সঙ্গে একদম যে ওতপ্রোতভাবে মিল রয়েছে, একদম এটাও বলা মুশকিল। যে এই যে ডেকার্তের ফিলসফি পড়ার পর অনেকের মনেই হতে পারে যে আমি আসলে কাকে দেখছি, আমি তো রয়েছি, আমি তো জগৎকে সবাইকে দেখছি, কিন্তু আমার তো ঘুমের সময় আমার কনসাসনেস রয়েছে, তাহলে আমি দেখা গেলো একদিন উঠে দেখবো আসলে জগতে কিছুই নেই, শুধু আমি একাই রয়েছি, এরকম হতেই পারে। এই যে সংশয়, তাহলে এক্ষেত্রে ডেকার্ত কেমন যুক্তি দিবেন যে আমরা স্বপ্নে অনেক সময় বাস্তব বলে মনে করি, অথচ তা কিন্তু আসলে স্বপ্নই থাকে। যেমন অনেক সময় আমরা স্বপ্ন দেখি না, টাকা হাতে নিয়ে ঘুমিয়েছি, কিন্তু উঠে দেখছি টাকা নেই, পরে আবার টাকাকেও খুঁজছি আবার। তো এক্ষেত্রে আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি হয় যে আমরা যখন জেগে আছি এমন অবস্থায় অভিজ্ঞতায় কি স্বপ্ন হতে পারে? তাহলে এই যে সংশয়, এই সংশয় থেকেই তিনি কিন্তু কি করেছেন, বাহ্য জগতের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এরপরে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে তিনি বাহ্য জগতের বাস্তবতাকে কিন্তু নিশ্চিত করেছেন। ঠিক আছে, এই যে দেখো, তাহলে বাহ্য জগতের বাস্তবতাকে তিনি কিভাবে নিশ্চিত করলেন। তাহলে আগে সংশয়, তারপরে কজিটো পেয়েছেন, তারপরে সেটা ঈশ্বরের ধারণা, যে সহজাত ধারণা, তারপর তার মাধ্যমে তিনি করেছেন কি, এই জগৎকে সংশয় মানে দেখানোর চেষ্টা, নিশ্চিত করার চেষ্টা করেছেন। তো এই দেখো, তোমাদের এখান থেকে মোটামুটি আমি কি করেছি, ডেকার্ত থেকে এইটুক মোটামুটি সবগুলি যে পোর্শনগুলি রয়েছে, সাবটপিকগুলি রয়েছে, আমি সম্পূর্ণ কাভার করার চেষ্টা করেছি। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, তোমরা সিলেবাসটাকে দেখলেও বুঝতে পারবে আমি কিভাবে কাভার করার চেষ্টা করেছি এবং ব্যাখ্যাও তো করার চেষ্টা করেছি। এবার তোমাদের যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা জানাও, তোমরা কমেন্ট করো কোন কোশ্চেনটা নিয়ে সমস্যা হচ্ছে, সেখানে কমেন্ট করো। যতদূর পারা যায় আমি তোমাদের ডাউটকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো পাশাপাশি আর একটা চেষ্টাও করছি যে যদি আমরা কোনো একটা দিন দেখা গেল গুগল মিটে যদি আমরা এটা করি, বা লাইভ সেশন যদি করি, যে লাইভে এসে সবার যে কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি বলতে পারছি, বা ধরো কি কি সমস্যা আলোচনা করা গেলে আরো ভালো হয় সেগুলিকে আমরা বলতে পারছি, বা ধরো একটা গুগল মিট আমরা একটা আয়োজন করলাম যেখানে সবাই আমরা যোগ হব এবং একটা মনে করো মিলন, মানে ওই পুনর্মিলন টাইপের, রিউনিয়ন টাইপের, বা কোনো একটা এমন হতে পারে যে আমরা সবাই একসঙ্গে একবার বসে সবার গল্প সবাই শুনি, যে সবাই কেমন ভাবছো, কেমন প্রিপারেশন চলছে ইত্যাদি আমরা করতেই পারি। এইসব যদি সাজেশন যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কোনটা ভালো লাগে। তোমরা কি গুগল মিটে একদিন আলোচনা করতে চাও, বা তোমরা কি এই কোশ্চেনগুলি তোমরা কোথায় বুঝছো না সেগুলি তোমরা কোশ্চেনগুলিকে সলিউশন কিভাবে করতে চাইছো সেগুলি কোশ্চেন করে তোমরা অবশ্যই বলো আমাকে। আমি তো আর বলতে পারি না যে তোমরা আসো আমার সঙ্গে মিট করো, এরকম আমি বলবো না, কারণ সময় সবার কাছে মূল্যবান। তো ভিডিও আর বড় করছি না, অনেকটাই জ্ঞান দিয়ে দিলাম আজকে, তো ভিডিও আর বড় করছি না। ঠিক আছে, ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অবশ্যই একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ধন্যবাদ। জয় ভারত।